আমি আর তুমি মানে আলাদা কেউ না, আমরা সবাই একজন আরেকজনকে ভালোবাসি, তখন দেখা যায় যে ওই নিজেরাই বলে যে কেন আমি আমার ভাইয়ের জায়গাটা অপরিষ্কার করব, তাই না? তো ওদের মধ্যে হচ্ছে এই বন্ধনটা আছে। তো ওদের থেকে কিন্তু এই জিনিসটা আমরা শিখতে পারি যে যদি নিজেদের মধ্যে আমরা কমিউনিটি গঠন করে আমরা যদি খুব মানে ভালোবাসা ছড়াই দিতে পারি, তাহলে আমাদের পরিবেশও সুন্দর হয়ে যাবে। আমি একটা জায়গায় দেখেছিলাম আপনি বলছেন ঘুম থেকে ওঠার পরে যে এত শান্তির ঘুম হলো, হ্যাঁ সেটা কি গরমকালে ছিল না শীতকালে ছিল? পাহাড়ে কি পরিমাণ ঘুম হয় মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। পাহাড়ে গেলে আমার গরমকালেও ভালো ঘুম হয়, শীতকালেও ভালো ঘুম হয়, কারণ মন তখন ভালো থাকে, আমার মন ভালো থাকে। আর ওই ইন্টারনেটটা তো আর পাই না। দেখা যায় যে হয়তো এখন আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে ওই অঞ্চলে তো মানুষ কম। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা কথা জিজ্ঞেস করে নিই আগে, যে নট অনলি ইন্টারনেট, আপনি কয়েকটা জায়গায় গিয়েছেন যেখানে আপনার ইলেকট্রিসিটিও নাই, হ্যাঁ সেখানকার মানুষ আবার ইউটিউবার, হ্যাঁ তো সেটা কিভাবে তারা আসলে ম্যানেজ করছে? হ্যাঁ, ইলেকট্রিসিটি নাই, তারা ওই সৌরবিদ্যুৎ বিভিন্ন সংস্থা থেকে তাদেরকে সৌরবিদ্যুৎ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। যেমন পাহাড়ে তো অনেকগুলো সংস্থা কাজ করে, তো ওই সংস্থাগুলো কি করে তাদেরকে সৌরবিদ্যুৎ দেয়, ওই সৌরবিদ্যুৎ দিয়ে তারা ফোন চার্জ দেয় এবং ওই মোবাইলের নেটওয়ার্ক ইউজ করে। কিন্তু পাহাড়ের একটা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক কোম্পানিগুলোর তো ওই যেখানে মানুষ বেশি সেখানে ইন্টারনেট দিলে লাভ বেশি হয়, তো দেখা যায় ওখানে মানুষ কম, সো ইন্টারনেট কেন দিবে? তো এই কারণে দেখা যায় একটু পাহাড়ের উপরে গেলে, কোথাও তেঁতুল গাছের নিচে গেলে, আবার একটা ব্রাঞ্চ ওখানে দিয়ে রাখছে বা একটা বাঁশ দিয়ে রাখছে, তো ওগুলা যখন মোবাইলটা ওখানে রাখে দেন ভালো ইন্টারনেট পাওয়া যায়, তো তারা ওগুলা দিয়েই হচ্ছে করে। আবার কারো কারো ঘরে আবার ইন্টারনেট এখন মোটামুটি পাওয়া যায়, ধরেন ওই পাড়াতে একটা কোনায় গিয়ে ভালো ইন্টারনেট পাওয়া যায়, তো তারা কি করে একটা বাঁশ দিয়ে ব্রাঞ্চ বানাই নিল, সবাই ওখানে গিয়ে মোবাইল চালায়, হ্যাঁ ইউজ করছে। দেশের বাইরেও তো যাওয়া হয়েছে? দেশের বাইরে আমি এখন পর্যন্ত হচ্ছে ওই মেঘালয়ে গেছি। আর মেঘালয়ে যাওয়ার কারণটা হলো ওইখানে তো আবার ওই পাহাড়িরা থাকে, মানে আমার টপিকটাই হচ্ছে যে পাহাড় যেখানে থাকবে সেখানে আমি থাকবো, পাহাড় এবং ডিফারেন্ট কালচার। দেখেন আমার কাছে তো সত্যি কথা বলতে আমি তো একেবারে ছোটবেলা থেকে শুরু করছি এই জার্নিটা, তো ছোটবেলা তো আর তেমন টাকা থাকে না, তো ওই আমি টাকাটা কই পাইতাম, যেমন ওই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি কিছু টাকা পাইতাম। ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলতে ওই আমি যেখানে প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম ওখানে প্রতি সেমিস্টারে যখন আমি ভালো রেজাল্ট করতাম তখন আমাকে 2000 টাকা দিত, আবার হচ্ছে প্রতি সেমিস্টারে 5600 টাকা করে দিত। তো ওই টাকা দিয়েই আমি ট্যুরে যাইতাম। তো আমার তো আসলে পছন্দ হচ্ছে ডিফারেন্ট মানুষ, তাহলে আমার তো ডিফারেন্ট দেশে যেতে হবে, কিন্তু যেহেতু ডিফারেন্ট দেশে যেতে পারছি না, ডিফারেন্ট দেশটাই আমি এই দেশের ভিতরেই পাই। কিভাবে? আপনি যখন চাকমাদের কাছে যাবেন তখন আলাদা একটা দেশের ফিল পাবেন, আলাদা পোশাক, আলাদা খাবার, আলাদা মানুষ, আলাদা ভাষা, তার মানে আপনি একটা নতুন দেশ পেয়ে গেলেন, নতুন দেশের মানুষ, কালচার সব পেয়ে গেলেন। আবার আমি যখন সাঁওতালদের কাছে যাচ্ছি তাদের চেহারা আলাদা, ভাষা আলাদা, খাবার আলাদা, সবকিছু আলাদা, তখন আমি আরেকটা দেশে ভ্রমণ করে ফেললাম, ঠিক আছে? তো এইভাবে আমি যখন খাসিয়াদের কাছে যাচ্ছি, ভাষা আলাদা, মানুষ আলাদা, মন মানসিকতা আলাদা, চিন্তা ভাবনা আলাদা, তখন আমি আরেকটা দেশে চলে গেলাম, ঠিক আছে? তো এই দেশের ভিতরেই যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে আমি বলবো অনেকগুলা পাহাড়ে বা হচ্ছে অনেকগুলা ডিফারেন্ট জাতির কাছে আপনি যান, গেলে আপনি বিদেশের ফিল পেয়ে যাবেন। কিন্তু আপনি যে কিছুদিন আগে আপনি মনে হয় গিয়েছিলেন, যেটা বললেন যে ইন্ডিয়াতে, কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে গেছি। তো ইন্ডিয়া আসলে ওটা নিয়ে আসলে বেশি আমি যে কথা বলতে হবে এমন না, পুরো পৃথিবী ওটা নিয়ে কথা বলে। মানে ইন্ডিয়ার যে জায়গাটাতে গেছি ওটা হচ্ছে মেঘালয়। মেঘালয়ে কিন্তু জৈন্তিয়া, খাসিয়া এবং হচ্ছে গারো, এই 3টা জাতি থাকে। তো আমি আসলে তাদেরকেই দেখতে গেছি যে মেঘালয়ে যারা থাকে তাদের কি অবস্থা। কিন্তু ওটা এত সুন্দর, মেঘালয়টা এত সুন্দর, মানে আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এটা প্রায় মনে হয় 2000 ফুট হবে বা আরেকটু উঁচু বা নিচু হইতে পারে। তো যখন যাচ্ছিলাম গাড়ির সামনে মানে দেখা যাচ্ছিল না, মেঘ এরকম ভাবে ঘিরে ধরছে, ঠিক আছে? আবার কিছু কিছু রাস্তা এমন ছিল উপর থেকেও পাহাড়, নিচ থেকেও পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা, ঠিক আছে? আপনি যারা শিলং গেছে তারা ভালোভাবে বলতে পারবে যে ওই রাস্তাগুলো কেমন। মানে আমি যখন বিদেশের ব্লগগুলো দেখি, অনেকে বলে সুইজারল্যান্ড সুন্দর, অনেকে বলে এই জায়গা সুন্দর, অনেকে বলে ওই জায়গা সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে ওই জায়গাটা মানে কি দিয়ে আমি প্রকাশ করব আমি জানি না। ওটাকে অনেকেই মানে প্রাচ্যের সুইজারল্যান্ড বা ওইরকম কিছু একটা বলে থাকে, এবং পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু ওখানেই হয়, ঠিক আছে? তো আমি বলবো ওই জায়গাগুলো দেখেন, টাকাও বেশি লাগে না,
টাকা কত লাগে ধরেন আপনি 800 টাকা দিয়ে ভিসা করলেন, দেন আপনি 3 দিন থেকে আসতে 7-8 হাজার টাকার মতো খরচ হইলো। মানুষ মনে হয় শিলং গেলে মেঘালয় গেলে অনেক টাকা খরচ হয়, ওইরকম কিছুই না। মানে এত সুন্দর সুন্দর এবং জিনিস দেখে আপনি পাকিস্তানেও যেতে চাচ্ছেন। হ্যাঁ, আমি অলরেডি হচ্ছে পাকিস্তানের টিকিট করে ফেলছি। সেখানে কাদের নিয়ে কাজ করেন? পাকিস্তান এবং আফগানিস্তানে যেতে চাচ্ছি। ফলো করতে চাচ্ছেন বেশি? ওখানেও যাচ্ছি আসলে আমি মানুষদের দেখতে। অনেকেই বলবে আমি ট্রাভেল ব্লগার, হয়তো বা শুধুমাত্র প্রকৃতি দেখতে চাই। আমি বললাম না, আমি প্রকৃতির চাইতেও মানুষদের বেশি পছন্দ করি, তাদের কালচার বেশি পছন্দ করি। তো আমি কিছু রিসেন্টলি ব্লগ দেখলাম, যেমন ওই কয়েকজন ব্লগার ওখানে গেছে, ভিসা যখন থেকে দেওয়া আরম্ভ হয়েছে, যাওয়ার পরে দেখি যে ওই পাকিস্তানের মানুষরা ফ্রিতে খাওয়াচ্ছে, পাকিস্তানের মানুষরা বলছে ভাই আমার বাসায় আসেন, আরেকজন বলছে আমার কাছে আসেন। তো ব্লগারদেরকে যে একটা মানে আপ্যায়ন করছে, ভালোবাসা দিচ্ছে, তো আমার মনে হয়েছে আমি গেলে আমি মনে হয় এই জিনিসগুলো খুব বেশি এনজয় করতে পারবো। সুন আমরা সেই ভিডিওটা পাবো। হ্যাঁ, যদি আমি যেতে পারি আর কি, এখনো তো বলতে পারছি না, এটা তো আল্লাহ ভালো জানেন। তো যদি যেতে পারি তাহলে আপনারা সেগুলা দেখবেন, এবং আমি চেষ্টা করব আমি যেভাবে ভিডিও বানাই আমার মতো করে মানুষদেরকে দেখাতে, একেবারে র ভাবে দেখাবো। আমি আশা করছি আপনারা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে পাকিস্তানিদেরকে দেখতে পারবেন, বা বিভিন্ন জাতিগোষ্ঠীতে যাব। আমি অলরেডি প্ল্যান করে ফেলছি। কতদিনের জন্য যাচ্ছেন? আমি ওখানে এখন পর্যন্ত প্ল্যান করছি হচ্ছে 1 মাসের। তো এরপরে যদি দেখি যে আমার ভালো লাগছে। 1 মাস থাকবেন? আমি আফগানিস্তানও যাওয়ার প্ল্যান করছি, ওখান থেকে আফগানিস্তান যাওয়া যায়। সত্যি? হ্যাঁ, ওটাও প্ল্যান করছি, যেহেতু কয়েকজন ইউটিউবার গিয়ে চলে আসছে অলরেডি, তো আমি প্ল্যান করছি আর কি। বাট সেখানে আপনাকে সহযোগিতা করার জন্য বা আপনি এরকম কোনো সিকিউরিটি আমার মনে হয় না আমি যেহেতু একজন ব্লগার এবং কোনো ক্রাইমের সাথে জড়িত না, বা সবকিছু ওকে আছে, আমার মনে হয় আমি গেলে কেউ কিছু করবে না। আমার ওরকম সাহস আছে, সমস্যা নাই। আমি একা, আর কেউ মেরে ফেললে সেটাও আমার সমস্যা নাই, ইটস ওকে। যদি কোথাও গিয়ে মারা যায় সমস্যা না, বলবে, আমার ভিউয়ার্সরা বলবে যে ওখানে গিয়ে সে আমাদেরকে দেখাইতে গিয়ে। একটু দেশে ফিরে আসি। বাংলাদেশের কোন কোন জায়গাগুলো আপনার ভ্রমণ করা শেষ? বাংলাদেশের হচ্ছে আমি এখন পর্যন্ত সবগুলো বিভাগে আমি গেছি, শুধুমাত্র বরিশাল ছাড়া। বরিশাল যাই নাই, কারণ বরিশাল আমি এখন পর্যন্ত দেখলাম কোনো ওই পাহাড়ি জনগোষ্ঠী বা হচ্ছে ওরকম কেউ নাই দেখে এখন পর্যন্ত আমি যাই নাই। তবে আমি বাংলাদেশ সবগুলো বিভাগেই ঘুরছি, তবে ট্রাইব যেখানে যেখানে আছে সেগুলো বেশি ঘুরছি। যেমন আমি এখন পর্যন্ত চাকমা, গারো, হাজং, ত্রিপুরা, তঞ্চঙ্গা, সাঁওতাল, মারমা, মণিপুরি, খাসিয়া সবার ঘরে থাকছি। মানে একদিনের জন্য হলেও তাদের সাথে আমি থাকছি থেকে, এবং তাদের কালচারটা জানা, এবং তাদের মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভেন রাতেও থাকছি। হ্যাঁ, যা হয়, এবং তাদের বেশিরভাগ ফেস্টিভ্যালগুলোতে আমি যাওয়ার চেষ্টা করছি। কিছুদিন আগে মারমা সাংডাই উৎসবে গেলাম, সেখানে তাদের তরুণ তরুণীরা একজন আরেকজনকে এভাবে পানি মারে, তো এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আসলে ওই তাদের সাংডাই উৎসবটা কেন হতো সেটা হচ্ছে ওই একটা সময় হচ্ছে ওই পাহাড়িরা চেষ্টা করতো আর কি, যে তাদের তরুণ তরুণীরা যেন একজন আরেকজনের সাথে কানেক্ট হইতে পারে। তখন এটা একজনকে পছন্দ করলে পানি মারতো, তখন তারা বিয়ে শাদী করতো। হ্যাঁ, এরকম ইনফরমেশন আমি পাইছি হচ্ছে লোকাল এরিয়া থেকে। এখন সেটা হচ্ছে না। এখন যেটা হয়েছে এখন হচ্ছে কি যারা প্রেমিক প্রেমিকা তারাই তাদেরকে পানি দিচ্ছে, এরকমও হয়তো। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কালচারটা তো চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু, এটা এখন একটা ট্রেডিশনে পরিণত হয়েছে, যে যাকে পারছে পানি মারছে। আচ্ছা, ঠিক আছে। আপনি রিসেন্টলি সুন্দরবন ঘুরে আসছেন, এবং আপনি সেখানে বাঘের ছাপও দেখে আসছেন। আমরা একটু শুনি। হ্যাঁ, আমি সুন্দরবনের কয়রা যে অঞ্চলটা আছে সেখানেই গেছি। মূলত ওখানে আমি 2টা কারণে গেছি। একটা হচ্ছে আমি সুন্দরবনের একেবারে গহীনে যাব, আর একটা হচ্ছে আমার বিজনেস পারপাস। ঠিক আছে, ওই আমার একটা প্রতিষ্ঠান আছে আর কি, ঝুমঘর.com নামে। তো ওটাতে আমরা মধু সেল করি। তো আমি ভাবলাম যেহেতু আমি ট্রাভেল ব্লগ করি, ওখানে ভিতরে যাই, তো আমি মৌয়ালদের সাথে যোগাযোগ করলাম। ওখানকার যে একেবারে ওখানে থাকে ওই জোরসিং নামে, কয়রা থেকে 2 ঘন্টা যখন আপনি স্টিমারে করে যাবেন, জোরসিং নামে একটা গ্রাম আছে ওখানে শুধু জেলেরা থাকে। ওদের সাথে আমি একটা ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলাম যে আপনারা যখন সুন্দরবনের ভিতরে যাবেন আমাকে নেওয়া যাবে কিনা। ওনারা আমাকে বলল 3 মাস আগে পাস নিতে হবে, মানে ওই বন বিভাগ থেকে। তো ওখান থেকে আমার জন্য একটা পাস নিল তারা, এবং তারাও 3 মাস আগে সেটা আপনি কানেক্ট করেছেন। হ্যাঁ,
নেয়ার পরে নাইলে তো সাধারণ পর্যটকরা তো শুধু ওই আপনারা একটা হাঁটার জায়গা দেখেন না, ওয়াকওয়ে করে রাখছে, ওখানে যায়। কিন্তু আমি তো যেতে চাচ্ছি একেবারে ভিতরে, ওদের সাথে মধু চাক কেটে নিয়ে আসতে চাচ্ছিলাম। আর চাইলে যদি কিছু হরিণ সামনে পড়ে, আর কখনোই চাই না যে বাঘটা সামনে পড়ুক আমার, এটা তো আর কখনোই চাই না, ঠিক আছে? তো ভিতরে গেলাম আমরা, খাবার দাবার যা কিছু আছে সবকিছু নিয়ে চলে গেলাম। যেমন আমরা চাল নিয়ে গেলাম, ডাল নিয়ে গেলাম। মানে ওখানে কি তাঁবু করে থাকার সিদ্ধান্ত ছিল? তাঁবু করে না, ওই ট্রলারেই থাকতে হবে আমাদেরকে। ও আচ্ছা, ট্রলার নিয়ে গিয়েছি। ট্রলার নিয়ে গেছি আমরা, হ্যাঁ ট্রলার নিয়ে গেছি আর স্থানীয় মোবাইলদের সাথে নিয়ে গেছি, ঠিক আছে? তো খাবার দাবার নিয়ে ভেতরে চলে গেছি। ভেতরে যাওয়ার পরে ওই আমরা একটা জুতা আছে ওইখানে, কয়রা বাজারে একটা জুতা পাওয়া যায়। নাইলে আপনি দেখবেন সুন্দরবনে কিন্তু এরকম কি একটা গাছ আছে একেবারে সুচালো, ছোট 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 ছোট, হ্যাঁ ওগুলো নাইলে তো পায়ে আঘাত করবে, ঠিক আছে? ওই জুতাটা পরে, বিশেষ জুতা পরে আপনার সেখানে যেতে হয়েছে। তারপরে আমরা কয়রা থেকে প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগছে জোরসিং গেছি। জোরসিং থেকে আরো কয়েকজন মোবাইলকে আমরা উঠাইছি। উঠানোর পরে আমরা চলে গেছি ওই জোরসিং থেকে সুন্দরবনটার একেবারে ভিতরে, ধরেন আরো 1 ঘন্টার মতো চালাইছে, ঠিক আছে? ওরা কি করে আগে থেকে মধুর বাসাগুলা দেখে রাখে, কোথায় কোন মধুর বাসা আছে। কারণ মৌমাছিরা কি করে, ওই যেখানে একবার বাসা বাঁধে সেখানে বারবার বাসা বাঁধে। ওই কাটার পরে অর্ধেক চাক কেটে নিয়ে আসে আর অর্ধেক রেখে দেয়, ওইখানে তাদের বাচ্চারা থাকে, ঠিক আছে? তো ওই বাচ্চাগুলো ওখানে থেকে যায়, তখন আবার এসে মধুর চাক করে। তো ওদের ম্যাপ আছে যে কোথায় কোথায় মৌমাছির বাসা আছে। তো ওরা আমাদের একদম খাঁটি মধু যদি বলেন তাহলে সেটাই আপনার এই পেজ থেকে পাওয়া যাবে। হ্যাঁ ঝুমঘর.com থেকে পাওয়া যাবে খাঁটি মধু। ঝুমঘর.com টা আসলে পাহাড়ের মানুষরা যেই ঘরে থেকে চাষবাস করে এবং তাদের প্রোডাক্টগুলো এনে ওখানে রাখে, ওটার নাম হচ্ছে ঝুমঘর। যেমন ধানের সময় ধান, হলুদের সময় হলুদ, তারপরে অন্য যেই প্রোডাক্টগুলো আছে ওখানে এনে রাখে, ওটার নাম হচ্ছে ঝুমঘর। তো আমি চিন্তা করলাম, আমি যেহেতু পাহাড় নিয়ে কাজ করি, তো তাইলে আমি আমার একটা পেজ করি বা আমার একটা ওয়েবসাইট করি, এটার নাম দেই হচ্ছে ঝুমঘর, যেখানে পাহাড়ের প্রোডাক্টগুলো থাকবে। ওই থিম থেকেই, পাহাড় থেকে উঠিয়ে যেহেতু এখানে আনছি, তার মানে ঝুমঘরেই তো থাকবে এটা, তো এখানে রাখবো। আর হচ্ছে একটা সময় আমি পাহাড়িদের যে মণিপুরি ড্রেস আছে, তারপরে এই পাহাড়িদের হলুদ আছে, মরিচ আছে, তারপরে অন্য যে ঔষধি প্রোডাক্ট আছে, তো সেগুলো আমি এই ঝুমঘরে রাখবো। তো এখন রাখছি প্রায় 100টার মতো আমার প্রোডাক্ট আছে। তারপরে আমি সিলেটে যেহেতু, সিলেটের যে অরিজিনাল যে শুটকি, শীতল শুটকি, চেপা শুটকি, ওগুলো আমাদের কাছে এখন পাওয়া যায়, এই আর কি। আচ্ছা, দারুণ। আপনার এই উদ্যোগটাকে আমি এইভাবেও দেখি যে আপনি মনে হয় এই ঝুমঘর পেজটির মাধ্যমে পাহাড়ি এলাকার মানুষদেরকেও কিন্তু অনেকে ওদেরকে হেল্প করা, এটা কিন্তু আমি এটা বলতে চাই না যে আমি ওদেরকে হেল্প করার জন্য, এটা নট অনলি হেল্প করা, এটা আসলে তাদেরকেও প্রকাশে নিয়ে আসা যে তারা এই কষ্টগুলো করে বা তারা এই ধরনের খাদ্য উপাদান তাদের কাছে পাওয়া যায় এবং সেগুলো আপনি আপনার এই পেজের মাধ্যমে আমার অডিয়েন্সরা এটা পেলো। একেবারে আমার অডিয়েন্সরা তো দেখেই আমি পাহাড়ে যাই, তার মানে আমি যেই প্রোডাক্টটা নিয়ে আসবো ওটা অবশ্যই পাহাড় থেকে হবে। এবং অন্য জায়গাগুলো পাহাড়ি বললেও পাহাড়ে যায় কিনা এটা একটা সন্দেহ থাকবে না মানুষের। তো আমার কাছ থেকে হয়তো অথেন্টিক প্রোডাক্টটা মানুষ পাবে, এই কারণে আমি ভাবলাম যে ঝুমঘর নামেই করি। তো এর আগেও আমি আসলে আরো অনেক প্রতিষ্ঠান করার চেষ্টা করছি। আমি এই ট্রাভেলারের পাশাপাশি আমি একজন ভালো ব্যবসায়ী হইতে চাই, বড় ব্যবসায়ী হইতে চাই, এটাও সত্যি কথা। আচ্ছা, আমি যেহেতু প্রথমে আপনাকে বলছি আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি, আমি নিজেই ওয়েবসাইট বানাইতে পারি, তারপরে আমি নিজেই ডিজিটাল মার্কেটিং পারি। আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার ছিলাম অনেক সিলেটে, অনেক দিন যাবত। সিলেটে আমার প্রায় 2-2.5 হাজারের মতো স্টুডেন্ট আছে যারা আমার কাছে সরাসরি ট্রেনিং করছে। তো আমি একটা সফটওয়্যার কোম্পানিও করছিলাম, সফট অ্যানালাইজার নামে। এখনো সিলেটের মানুষ কিন্তু এটাকে ভালোভাবে চিনে। আপনি তো ভ্রমণ রসিক, এটা বলতে পারেন যে আপনি ভ্রমণ করতে পছন্দ করেন, আপনি ভ্রমণ প্রেমিক। এবং আমি জানতে চাই অন্যরাও তো আপনার মতো এরকম, আপনার হয়তোবা ইউটিউব দেখে বা আজকে আমাদের এই পডকাস্ট দেখে হয়তো অনেকে আপনার মতোই ভ্রমণ করতে চাবে। তো সেক্ষেত্রে মানে তারা কিভাবে শুরু করতে পারে, তারা কিভাবে কোথায় কোথায় ভ্রমণ করতে যেতে পারে, কতটুকু ইজি হবে, কোথায় গেলে কিরকম খরচ হবে, প্লাস আপনি সহযোগিতা করতে পারবেন কিনা, সবকিছু মিলায় যে আপনার একটা কোনো উদ্যোগ নেওয়ার ইচ্ছা আছে কিনা? আমার আসলে ওই এখন ভ্রমণ মানুষ আমার মাধ্যমে গাইডলাইন নিয়ে করবে ওরকম এখন কোনো ইচ্ছা নাই। আর মানুষরা আমি যেই জায়গাগুলোতে ভ্রমণ করি ওই জায়গাগুলোতে ভ্রমণ করাটা বেশি টাফ।
আমি হয়তো যদি এখন বলি এভাবে এভাবে ভ্রমণ করেন, গিয়ে হাত পা ভেঙে ফেলবে। আচ্ছা। আবার হচ্ছে প্রপার প্রশিক্ষণের দরকার আছে আমার মনে হয় না? ও দেখা যাবে যে আমার দেখা দেখি সে ওখানে গিয়ে একটা মিস্টেক করে বসলো, সে হয়তো একজন পাহাড়ের মানুষের নাক দেখে সে হেসে ফেললো। সবার তো আর সেম নাক হবে না, আমার কাছে আমার নাকটা সুন্দর, ওর কাছে ওর নাকটা সুন্দর, ও হেসে ফেললো, তখন সে একটা চর খেয়ে চলে আসলো। তো ওরকমও তো হইতে পারে। তো আমি যেই জায়গাগুলোতে যাই ওগুলাতে আসলে চাইলেও সবার পক্ষে আমার মনে হয় না সম্ভব হবে, তবে যারা এখন দেখি ট্রেকিং করে তাদের জন্য আমি বলবো হ্যাঁ, তাদের জন্য এই জায়গাগুলোতে যাওয়া সম্ভব এবং চাইলে যাইতে পারে তারা। হ্যাঁ, আপনি তো পাকিস্তান যাচ্ছেন, কিন্তু তার আগে কি বাংলাদেশে আর কোনো এলাকায় যাওয়ার ইচ্ছা আছে এর মধ্যে? আমি বাংলাদেশের খাসিয়া পুঞ্জিগুলোতে আরো বেশি বেশি যাইতে চাই, কারণ এখন তারা আমাকে বেশি বেশি চিনে। মানে নেক্সট প্ল্যান কি খাসিয়া পুঞ্জিতে আবার যাওয়ার? খাসিয়া পুঞ্জিগুলোতে আরো বেশি যাওয়া, আর হচ্ছে হয়তো বান্দরবনের দিকে আরো বেশি 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 করে যাব। মানে আমার বাংলাদেশটাকে আমি আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছি। এবং বরিশালটাও মনে হয় কভার করার ইচ্ছা আছে। বরিশাল তো হ্যাঁ, বরিশালের মানুষ আমাকে বলে ভাই আপনি বরিশাল আসেন না কেন? ঠিক আছে, আর সত্যি কথা বলতে আমি বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। আমি কখনো আজ পর্যন্ত আমার মুখ দিয়ে বলি নাই যে আমি বিদেশে যাব মানে থাকার জন্য, এটা আমি আজ পর্যন্ত বলি নাই। আমি বাংলাদেশকে এত বেশি ভালোবাসি, মানে কি কারণে ভালোবাসি, আমি বাংলাদেশের একেবারে আগের ইতিহাস থেকে এগুলো পড়ে আসছি। যারা বাংলাদেশের ইতিহাস জানে না বা হচ্ছে যারা বাংলাদেশটা সম্পর্কে জানে না, তারা বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ কথা বলে। এই জিনিসগুলো আমার অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আপনার গল্পগুলো শুনে না আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানে একটা বই লেখা উচিত। বই হয়তো আমি যদি বেঁচে থাকি তাইলে শেষ বয়সে সেই পরিকল্পনা আছে, রাইট? হ্যাঁ, যদি লেখার পরিকল্পনা নাই এমন না, আমি অনেক বই পড়তে পছন্দ করি। আমি ট্রাভেল রিলেটেড অনেক বই পড়ি। আমি বিশেষ করে এখন বিজনেস নিয়ে বেশি পড়ি, কারণ বিজনেস নিয়ে হ্যাঁ এখন বিজনেস করতে চাচ্ছি না, শুধু বিজনেস করাইতেও চাচ্ছি মানুষকে দিয়ে, কারণ বিজনেসই পারে মানুষকে স্বাধীন বানাইতে। বিজনেসের মতো পাওয়ারফুল জিনিস কিছুই নাই। বিজনেস হচ্ছে মানে পৃথিবীর সব রাজনীতির জনক আমি মনে করি বিজনেসের জন্যই পুরো পৃথিবীতে এত রাজনীতি, এত কিছু। ঠিক আছে, বিজনেসের উপরে কোনো রাজনীতি নাই। তো আমি যদি ভালো রাজনীতিবিদ হইতে চাই তাহলে আমি ভালো বিজনেসম্যান হতে হবে আমি মনে করি। আমরা সেই প্রসঙ্গে আর যাব না, আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমাদের দর্শকদের যদি কিছু বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আসলে ওই রকম ভাবে পরিকল্পনা করে অনেক কিছুই করতে চাই না। আচ্ছা, ঠিক আছে, যেমন আজকে যে এখানে আসছি ওটার কি আমার কোনো হাত আছে, পরিকল্পনা আছে আমার? ওটাও পরিকল্পনা নাই। ঠিক আছে, তো এভাবেই কাজ করে যাব, যখন যেটা ঘটতে থাকুক আস্তে আস্তে করে। ঠিক আছে, তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে বেশি বেশি করে বই পড়বেন, ভ্রমণ করবেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো মানুষ হইতে পারবেন, অনেক বড় মনের মানুষ হইতে পারবেন এবং পৃথিবীর সব মানুষকে বন্ধু বানাইতে পারবেন। ঠিক আছে, মানুষের চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক মজার একটা ভ্রমণ গল্প শুনলাম এবং আগামী পর্বে আমাদের এরকম হয়তোবা অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।